একজন পালোয়ানের মতো পোজ দাও না বাবা। আরে তোমাকে মোটেই পালোয়ানের মতো নয়, পাগলের মতো লাগছে। চলো বদলে দাও। একটা ভালো পোজ দাও না বাবা। জেনি, এখন বাবাকে একটু বিশ্রাম করতে দাও। গাড়ি চালাতে চালাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বাবা, যে গল্পটা বলেছিলে সেটার ব্যাপারে বলো না প্লিজ। আমি কতবার জিজ্ঞেস করেছি। 7 দিন বাদে সর্পদংশনে মারা যাবেন শৃঙ্গী মুনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন। আর এই কথায় ভয় পেয়ে রাজা পরীক্ষিত জলাশয়ের মধ্যে একটা উঁচু টাওয়ারের ওপরে আশ্রয় নিয়েছিলেন। তারপর 7 দিন কেটে গিয়েছিল, আর 7ম দিনের সূর্যাস্তের আগে কিছু মুনি ঋষি ওনার সাথে দেখা করতে এসেছিলেন। ওনারা কিছু ফল নিয়ে এসেছিলেন, আর রাজা পরীক্ষিত তার ভেতর থেকে একটা ফল বেছে নিয়েছিলেন। রাজা এটা জানতেন না যে ওই ফলের মধ্যেই একটা সাপ লুকিয়ে বসেছিল। ও আচ্ছা বাবা, এই গল্পের মোরালটা কি? মরাল যদি বলি তো তো আহ, কে আমাকে বলো না বাবা। এখানে তো রেঞ্জই নেই। অনিশা, কে আবার ফোন করছে? আমরা এখানে আসবো তুমি কি কাউকে বলেছিলে? না, কখনো কখনো এখানকার কেয়ারটেকার পালিনিও হতে পারে। বাবা মোরালটা হ্যালো? কি? মরাল মোরাল নেই না? মরাল আছে, মরাল আছে, মরাল আছে। হ্যাঁ, আমি দিচ্ছি। কার ফোন? এই যে হস্টেল থেকে। হ্যালো, হ্যালো স্যার, আমি মোনার পুলিশ স্টেশন থেকে বলছি। আপনি এখানে আছেন এটা আমি অফিস থেকে জানতে পারি। আপনি ভ্যাকেশনে আছেন জেনেও আমি নিরুপায় হয়ে আপনাকে ফোন করছি স্যার। বলো। স্যার, এখানে কটেজে 3টে হত্যা হয়েছে। যারা মারা গেছেন তারা ব্রিটিশ বডি এখান থেকে সরানোর আগে আপনি একবার এখানে এসে দেখে নিন প্লিজ। স্যার, এর মধ্যে বড় বড় ব্যক্তিত্ব আর মন্ত্রীরাও সামিল আছেন। সেই জন্য স্যার উই হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ। স্যার প্লিজ। আসছি। জব কলিং। শুধু আধা ঘন্টায়। ততক্ষণ তোমরা এই সব সুটকেসগুলো খুলে ফেলো, তার আগেই ওজলার ফেরত চলে আসবে। হুম হুম হ্যালো হ্যালো স্যার। আরে তোমরা এটা কি করলো কেন বলো স্যার, তো? কি হয়েছে? যখন 2 দিন বলেছিলাম তো ব্যাস 2 দিনই। বউ বাচ্চার সাথে ছুটি কাটাতে এসেছিলাম, অনেক কষ্ট করে রুম বুক করেছিলাম। আর এখানে দেখো, পা রাখতেই লোকাল পুলিশ স্টেশন থেকে ফোন এসে গেছে কটেজ থেকে সোজা ওখানে যাওয়ার জন্য। তোমাদেরকে কে বলেছিল আমার কটেজের নাম্বার দিয়ে দিতে? না স্যার, আমরা তো আপনার নাম্বার কাউকেই দিইনি, আর কেউ তো ফোন করে আপনার নাম্বার জিজ্ঞেসও করেনি। তাছাড়া স্যার আমরা তো জানিও না এই সময় আপনি কোথায় আছেন। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। সোনা, জেনি, অনিশা, অনিশা, জেনি, 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 অনিশা, জেনি, সোনা। আমি কিছু বুঝতে পারছি না যে আপনাকে কি করে সব খুলে বলবো। 4 দিন হয়ে গেছে ওই ঘটনা ঘটার পরে। এখন তো তার সব থ্রিলও চলে গেছে। ইয়াংস্টার নেওয়ার সময় আমাকে আব্রাহাম অ্যারেস্ট করেছিল। আই ওয়াজ ইন নার্কোটিক ক্যারিয়ার। অনেক অনুনয় বিনয়ের পরেও উনি আমাকে গারদে পড়েছিলেন। এরপর আমি সব কিছু হারাই। এই ঘটনায় আমি খুব অপমানিত হয়েছিলাম। আমার পরিবারেরও অপমান হয়েছিল। তারপর জেল থেকে বেরোনোর পর সুযোগ বেছে আমি ওজলারের গাড়ির পিছু নিয়েছিলাম।
আর অবশেষে মুনারে আছে জানতে পারি। স্যারের বউ আর বাচ্চাকে কিডন্যাপ করে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে আমি ওদের টুকরো করে কেটেছিলাম, আর তারপর সেই সব টুকরোকে প্লাস্টিক কভারে মুড়েছিলাম, এটুকুই মনে আছে। সেই সময় আপনি ওখানে এসে আমাকে ধরে ফেলেছিলেন, আর তখন আমার জ্ঞান এসেছিল। এটুকুই মনে আছে আমার। বুঝলে, ওই কেয়ারটেকার পালিনি বলেছে ওই কটেজে তোমার গাড়ি চলেছিল। তারপরে আমি তোমার ফোন ট্রেস করি আর তোমার লোকেশন খুঁজে বার করি, আর তোমার গাড়িতে ওজলারের বউ বাচ্চার রক্তে ভেজা জামা কাপড় পাই। তাছাড়া একটা ছুরি আর ভুজালিও পাওয়া গেছে। ফরেন্সিক টেস্টের পর তুমি যা কিছু বলছো সেগুলো আমরাও বুঝতে পারছি, কিন্তু ওই লাশগুলো তুমি কোথায় কবর দিয়েছো একটু খুলে বলো বিনীত। স্যার, এমনি তো আমরা মারার পর মাটিতে পুঁতেই দিই, কিন্তু ওদের কোথায় কবর দিয়েছি মনে নেই স্যার। আমি ড্রাগসের হেভি ডোজ নিয়েছিলাম, এটা আমার উইকনেস স্যার। আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই স্যার। আপনি পারলে আমাকে কাছের কোনো সেন্টারে নিয়ে চলুন প্লিজ স্যার, প্লিজ। প্রশান্ত স্যারের নিয়ম সম্বন্ধে জানো কি? ইউনিফর্ম চাই না, চুল কাটানোরও দরকার নেই, শুধু অফিসে থেকে রাত দিন কাজ করে যাও, ব্যাস সেইটুকুই ওর জন্য যথেষ্ট। তুমি শুধু নিজের কাজে মনোযোগ দাও, তাহলেই হবে। আমি ইস্তফা দেব বলে ভেবেছিলাম, কিন্তু আপনি সম্মতি দেননি। তুমি যে ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো তার থেকে বেরোনো তো দূর, আজকাল তো এসব আরো বেড়েই চলেছে। রিজন কি সেটা তো আমরা দুজনেই ভালো জানি। আমি তো এখনো পর্যন্ত তোমার মেয়ে ও স্ত্রীর দেহ খুঁজে পাইনি। আমি চাই ওদের সম্পূর্ণ পরম্পরা মেনে সমাধিস্থ করা হোক, আর সেটা তুমি এখনো পর্যন্ত করে উঠতে পারো। বাট ফেট ইজ এগেইনস্ট ইট। যদি তুমি এখন এই কাজটার সঙ্গে জুড়ে থাকতে পারো তাহলে তোমার জীবনের একটা উদ্দেশ্য পাবে। এই ধরনের ব্যক্তিগত সুখে কিছু মানুষ হারিয়ে যায়, আর কিছু মানুষ নিজেকে বের করে আনতে পারে, আর সেটাকে ফলো করার আমাদের কাছে একটাই মন্ত্র হবে, লেটস গো। দেখো, তোমার ইনসমনিয়া এখন ক্রনিক্যাল হয়ে গেছে, তুমি হ্যালুসিনেশন পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু জেদ করে বসে আছো যে তুমি ওষুধ নেবে না। তাহলে আমরা একটা কাজ করি, সাইকোলজিকে ছেড়ে দিয়ে ফিজিওলজির কথা বলা যাক। একটা সময়ের পরে শরীর নিজে থেকেই নিজের কন্ট্রোল করে নেবে। কমসে কম একটু তো রাতে ঘুমো, একটু চেষ্টা করে দেখো, আমার ভরসা আছে তুমি উপকার পাবে। এখন ওষুধ তো তুমি খেতে চাও না, কমপক্ষে এটা তো চেষ্টা করো। ওজলার, এখন আমি তোমার সাথে কথা বলতে চলেছি, সেটা আবার তোমার প্রিয় বন্ধু হয়ে। গত 3 বছরে অনেক কষ্টে তুমি ভালো করে না ঘুমানোর জন্য অসুস্থ হয়ে পড়েছো। যে কোনো কারণেই হোক এসব তোমার গা শোয়া হয়ে গেছে। প্লিজ সামারাইজ ইট অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড ফাইন্ড দ্য পারপাস। আরে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে কিনা? এখানে কেন এসেছো? ফালতু মেজাজ গরম করে দিচ্ছে। হ্যাঁ, তুমি যাও। এই যে স্যার এসে গেছে। স্যার, স্যার কেন আপনি নিজের পকেটের পয়সা খরচা করে এদের খাবার কিনে দেন?